মা দেখেছো কত বৃষ্টি শুরু হয়েছে, আমি আমার শ্বশুর বাড়িতে থাকতে পারছি না। একে একতলা শ্বশুর বাড়ি, তার উপর ব্যাঙে টয়লেট করলেও আমাদের বাড়ির সামনে জল জমে যায়। আর এখন তো এত বৃষ্টি পড়ছে, নৌকা নিয়ে বাড়ি থেকে বেরোতে হচ্ছে। তাই আমি ঠিক করেছি তোমাদের বাড়িতে গিয়েই থাকবো, না হলে আমি তো অফিসেও যেতে পারছি না। তাহলে ফোনে বলার কি আছে, তুই চলে আয়। আর এটা তো তোরই বাড়ি, তুই পুরো বর্ষাকাল তোর বাপের বাড়িতেই থাকতে পারিস। চলে আয় মা। আর হ্যাঁ, এখন বৃষ্টি কমেছে, পারলে এখনই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। মায়ের কথা শুনে কাবেরী খুবই খুশি হয়, আর সে ঠিক করে আজকেই ব্যাগপত্র গুছিয়ে বর্ষার মধ্যে ছাতা নিয়ে বাপের বাড়িতে চলে যাবে। তাই সে নিজের ভাবনা মতো বিকাল হতে না হতেই বাপের বাড়িতে চলে যায়। কিন্তু কাবেরীকে দেখে চন্দনা দেবীর বৌমা অর্থাৎ কাবেরীর বৌদি পৃথা মোটেই খুশি হয় না, কারণ এখন বাড়িতে ননদ এসেছে বলে তাকে বেশি পরিমাণে কাজ করতে হবে। দিদি, হঠাৎ করে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই বর্ষার মধ্যে এখানে আসলে যে? আজকে তো ভীষণ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, আর তুমি আজকেই শ্বশুর বাড়ি থেকে বাইরে বেরিয়ে পড়েছো। রাতে তো তুমি বাড়িতে ফিরতে পারবে না, কয়েকদিন পর বৃষ্টি ধরে গেলে তখন তো তুমি আসতে পারতে। মা, তোমার বৌমার কথা শোনো। ননদ এই বর্ষার মধ্যে ভিজে ভিজে বাপের বাড়িতে এসেছে, আর তোমার বৌমা চিন্তা করছে আমি কখন বাড়ি ফিরবো। আমি বাড়ি ফেরার জন্য আসিনি বৌদি, আমি এই বর্ষাকাল আমার বাপের বাড়িতেই কাটাবো, কারণ এই বৃষ্টির মধ্যে আমার শ্বশুর বাড়ির সামনে জল জমে যাচ্ছে, আমি বাড়ির বাইরে বেরোতে পারছি না, সেই জন্য আমি এখানে চলে এলাম। কাবেরীর কথা শুনে তার বৌদি আর কোনো কথা বলে না। অন্যদিকে বড় মেয়ে বাড়িতে এসেছে দেখে চন্দনা দেবী খুবই খুশি হয়, আর সে তখনই এরকম বর্ষার মধ্যে তার বৌমাকে পকোড়া এবং কফি বানাতে বলে দেয়। পৃথা কিছুক্ষণের মধ্যে পকোড়া এবং কফি বানিয়ে দিলে কাবেরী এবং তার মা গল্প করতে করতে খাওয়া শুরু করে। কতদিন পর তুই বাপের বাড়িতে এলি, আমার ইচ্ছে করছে তোর বাকি দুই বোনকেও এই বর্ষার মধ্যে এখানে ডেকে নি। কি জানি মেয়ে দুটো ওখানে কি করছে, এমনিতেই একটু বৃষ্টি হলে তোর দুই বোনের জ্বর হয়। আর শ্বশুর বাড়িতে ওদের খেয়াল রাখার মতো কেউ নেই, কারণ শাশুড়ি মা মারা গেছে, শ্বশুর মশাইও মারা গেছে, আর দুই জামাই তো সবসময় কাজে ব্যস্তই থাকে। হ্যাঁ মা, তাহলে চিন্তা করছো কেন? তুমি আমার দুই বোনকে ডেকে নাও, আমরা এই বর্ষাকালটা একসঙ্গে এনজয় করে কাটাতে পারবো। তাহলে বড় মেয়ের মুখে এমন কথা শুনে চন্দনা দেবী তার ছোট মেয়ে এবং মেজ মেয়ে মামন এবং চুমকিকে ফোন করে, আর তাদেরকে বর্ষাকালে বাপের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ জানায়। কিন্তু এই ব্যাপারে তারা তাদের বাড়ির বৌমা অর্থাৎ পৃথাকে কিছু জানানোর প্রয়োজন মনে করে না। আর মামন এবং চুমকিও মায়ের কাছে নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়, তাই তারা সেদিনই বাপের বাড়িতে চলে আসে। আর তিন ননদ এরকম বর্ষার মধ্যে বাপের বাড়িতে থাকতে এসেছে দেখে পৃথা তাদের উপর রেগে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, আমার কপালে আর কোনোদিনও আরাম জুটবে না। এই বর্ষার মধ্যে এখন আমার এই তিন ননদকে সেবা করতে হবে। একজন অফিসে যাবে, তারও সেবা করতে হবে, আবার দুইজন বাড়িতে পড়ে পড়ে গিলবে, তাদেরও সেবা করতে হবে। সেদিন থেকে পৃথা সারাদিন বর্ষার মধ্যে তিন ননদের পেছনে ভীষণ পরিমাণে খাটতে শুরু করে, আর তার তিন ননদ একেবারে পায়ের উপর পা তুলে আরাম করে। একদিন সকালবেলা হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে আসে। মা, তোমার মনে আছে তুমি বিয়ের পর আমাদেরকে বলেছিলে যে তিন বোনকে নিমন্ত্রণ করে বর্ষাকালে একেবারে জোড়া ইলিশ আর ইলিশ মাছের ডিম ভাজা খাওয়াবে? কিন্তু তুমি তো এখনো পর্যন্ত আমাদেরকে ইলিশ মাছ খাওয়ালে না। আজকে কিন্তু আমাদের এই বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খাওয়ার ইচ্ছে করছে। ও হ্যাঁ, ভালো কথা মনে করিয়েছিস, কিন্তু সকালবেলা তো বাবু বাজার করে অফিসে চলে গেছে। এখন এই বৃষ্টির মধ্যে কাদা জল পেরিয়ে কে বাজার করতে যাবে বলতো? কেন মা, তোমার ছেলের বউ বাজার করতে যাবে, ওকে ছাতা নিয়ে বাজার থেকে আমাদের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসতে বলো, কারণ আজকে আমিও ইলিশ মাছ খাবো, আমার অফিসের আজকে ছুটি আছে। পৃথা কিছুতেই তার ননদের কথা শুনে ইলিশ মাছ কেনার জন্য বৃষ্টির মধ্যে বাজারে যেতে চায় না, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে তার ভীষণ পরিমাণে সর্দি লাগে। তাই সে তার ননদকে ছাতা নিয়ে বাজার করতে যাওয়ার কথা বলে। আর এই কথা শুনে কাবেরী উল্টে নাকি কান্না শুরু করে দেয়। না না বৌদি, তুমি খেপেছো নাকি? এই জলকাদার মধ্যে আমি এখন বাইরে বেরোবো? এমনিতেই জলকাদা গায়ে লাগলে আমার ভীষণ অ্যালার্জি হয়, তাই আমি বাজারে যাব না। আর আমরা তিন বোন তো কিছুদিনের জন্যই তোমার বাড়িতে আছি, তুমি একটু ইলিশ মাছ বাজার থেকে কিনে এনে খাওয়াতে পারবে না? কাবেরী এরকম সেন্টিমেন্টাল কথা বললে পৃথার আর কিছু করার থাকে না। সে বড় ছাতা নিয়ে বাজার করার জন্য বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়, আর সে বৃষ্টির জল ছাতায় আটকাতে চায় না। ফলে সে ভিজে ভিজে বাজারে যায় আর নিজের ব্যাগ থেকে 2000 টাকা বের করে ইলিশ মাছ কিনে বাড়িতে নিয়ে আসে। সে যখন বাড়িতে ফিরে আসে তখন কাবেরী বলে, উহ বৌদি, তোমার হাতে এরকম বড় বড় দুটো ইলিশ মাছ দেখে আমার তো একেবারে লোভে জিভে জল চলে এসেছে। যাও যাও, তাড়াতাড়ি রান্না শুরু করো, এখানে জল গায়ে এরকম দাঁড়িয়ে থেকো না। কোথায় আমি বৃষ্টিতে ভিজে গেছি আমাকে আগে বলবে যে শাড়ি জামা কাপড় ছেড়ে নাও,
একটু আরাম করো, তারপর না হয় রান্না করবে, সেসব কিছু নয়। আমাকে সোজাসুজি রান্নাঘরে পাঠিয়ে দিচ্ছ যেন আমি এবারই চাকরানি, তাই তো? পৃথার ননদ কোনো কথাতে পাত্তা দেয় না। নিরুপায় হয়ে বাড়ির বউ পৃথা জামা কাপড় ছেড়ে রান্নাঘরে গিয়ে তার 3 ননদ এবং শাশুড়ি মা ও স্বামীর জন্য গরম গরম ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা রান্না করে। শুধু তাই নয়, তার 3 ননদ আবার আবদার করে আজকে তারা ভাত নয় খিচুড়ি খাবে। সেই জন্য পৃথাকে আবার খিচুড়ি রান্না করতে হয়। সমস্ত রান্না বান্না হয়ে গেলে পৃথার 3 ননদ এবং শাশুড়ি মা গরম গরম খিচুড়ি এবং ইলিশ মাছ খেয়ে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই কিছুদিন কাটে। দেখতে দেখতে বর্ষার পরিমাণ আরো তীব্রতর হয়ে ওঠে। আর একদিন 3 ননদ নিজেদের ঘরে ঘুমাচ্ছে এমন সময়, কিরে মামুন, চুমকি, ঘুম থেকে ওঠ তাড়াতাড়ি, আজকে তো খুব বৃষ্টি পড়ছে আর মনে হচ্ছে আমাদের ছাদ থেকে জল পড়ছে। খাটটা একেবারে জলে ভিজে গেছে, আমি একদম ঘুমাতে পারছি না। দেখ। কাবেরীর ডাক শুনে তার 2 বোন ঘুম থেকে উঠে পড়ে। আর মামুন এবং চুমকি দেখে যে সত্যি সত্যি তাদের ছাদ থেকে টপ টপ করে ঘরের মধ্যে জল পড়ছে, কারণ তাদের ঘরের সিলিং অনেক দিনের পুরানো। এর ফলে জলের মধ্যে 3 বোনের মোটেই ঘুম আসতে চায় না। হ্যাঁ রে দিদি, ঠিকই তো বলেছিস। এবার কি করি বলতো? সারা রাত কি এভাবে সিলিং দিয়ে টপ টপ করে জল পড়বে? এরকম ভাবে ঘুমানো যায় নাকি? আর আজকে যদি ভালো করে ঘুম না হয় তাহলে কালকে সকালবেলা ঘুম পাবে। কিছু একটা কর না দিদি। এতে আবার কি করার আছে? তোদের মনে নেই দাদা যখন বৌদিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল তখন নিজেদের ঘরে সুন্দর করে ফল সিলিং লাগিয়েছিল, তাই ওদের ঘরে জল পড়ার কোনো সম্ভাবনা নেই। তাই চল আজকে রাত্রিবেলা আমরা দাদা বৌদির ঘরেই ঘুমাবো আর ওদের দুজনকে এই ঘরে পাঠিয়ে দেব। তাহলে আমরা রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারবো, কারণ আমরা তো এখন এই বাড়ির অতিথি। তাই আমাদের উচিত ভালো ঘরে থাকা। আর ওরা এরকম জল পড়া ঘরে থাকলেও ওদের কোনো অসুবিধা হবে না। চল। কাবেরীর মুখে এমন কথা শুনে তার 2 বোন খুবই খুশি হয়। ফলে সেই রাত্রিবেলা বর্ষার মধ্যে তারা তাদের দাদা বৌদির ঘরের দরজা ধাক্কা দিতে শুরু করে। এর ফলে পৃথা এবং সাহিল দুজনেরই ঘুম ভেঙে যায়। সারাদিন বর্ষার মধ্যে খাটাখাটনি করে পৃথা একটু ঘুমানোর পরও শান্তি পায় না। তাড়াতাড়ি করে পৃথা এবং সাহিল দরজা খোলে। আর তখন 3 বোন কাঁদো কাঁদো গলায় নিজেদের দাদাকে ঘরে জল পড়ার কথা বলে। সত্যি বোন, আমার ভুল হয়ে গেছে রে। কারণ তোদের বিয়ের পর আমি ভেবেছিলাম তোদের ঘরের সিলিংটা আমি সারিয়ে দেবো, কারণ প্রত্যেক বছর বর্ষাকালে তোদের ঘরে জল পড়ে। কিন্তু আমি একদম ভুলে গেছি। আর এখন তোরা তো ঘুরতে এসেছিস, কিন্তু এরকম জল পড়া ঘরের তলায় তোদেরকে থাকতে হচ্ছে। আর একটা কাজ করলে হয় না, যে কদিন বর্ষা হবে আর কি, সে কদিন এখানেই থাকবি তোরা, আর 3 জন আমাদের ঘরেই ঘুমাবি, আর আমরা 2 জন তোদের ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। ওই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো মানে? ওরকম সিলিং দিয়ে জল পড়ছে, খাট ভিজে গেছে, ওখানে ঘুমাবো কি করে? আর তুমি জানো না বৃষ্টির মধ্যে বাজারে গেছি বলে আমার জ্বর এসেছে। এখন আমি জল পড়া ঘরে কিছুতেই থাকতে পারবো না। হ্যাঁ দাদা, বৌদি একদম ঠিকই বলেছে। বৌদির তো ওরকম জল পড়া ঘরে থাকলে শরীর খারাপ করবে। আর আমাদের যদি ওই ঘরে থেকে জ্বর সর্দি কাশি হয় তাহলে তো বৌদির কোনো মাথা ব্যথা নেই। একবার ভাবতে পেরেছিস দাদা, যদি আমাদের শরীর খারাপ হয় আর আমার শ্বশুর বাড়ির লোকেরা যদি জিজ্ঞাসা করে আমাদের শরীর খারাপ হলো কিভাবে, তখন তুই কি জবাব দিবি? শোনো পৃথা, আমি যখন বলেছি আমার 3 বোন এই ভালো ঘরে থাকবে, তার মানে বর্ষার মধ্যে ওরা এখানেই থাকবে। তুমি এতে কোনো কথা বলতে যাবে না। এর থেকে ভালো হয় তোমরা 3 বোন যদি নিজেদের শ্বশুর বাড়িতে ফিরে যাও, তাহলে বর্ষার মধ্যে আমাদেরকেও কষ্ট পেতে হবে না আর তোমাদের 3 বোনকেও কষ্ট পেতে হবে না। এভাবেই বর্ষার মধ্যে ঘরে জল পড়া নিয়ে 3 ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয়। কিন্তু বাড়ির শাশুড়ি এবং স্বামী যখন 3 ননদের পক্ষে কথা বলে তখন পৃথারও কিছু করার থাকে না। ফলে পৃথা তার স্বামীর সঙ্গে জল পড়া ঘরেই বালতি পেতে ঘুমাতে চলে যায়। কিন্তু সারা ঘরে টপ টপ করে রাত্রিবেলা জল পড়তে থাকে আর সেই জলের ছিটায় কিছুতেই পৃথার ঘুম হয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই মামুন, চুমকি, তোরা জানিস এই বৃষ্টির মধ্যে আমাদের পাড়ার ফুচকা কাকু দারুণ ফুচকা বানাই। চল আজকে আমরা ছাতা নিয়ে জল পেরিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল ফুচকা মাখা খেয়ে আসি, তাহলে মুখের স্বাদটা একটু পাল্টাবে। কারণ আবার কবে বাপের বাড়ি আসবো তার তো কোনো ঠিক নেই। হ্যাঁ চল তাই করি, কারণ বর্ষার মধ্যে কিন্তু ফুচকা খেতে দারুণ লাগে। এই বলে 3 বোন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কাদা জল পেরিয়ে ফুচকা খেতে চলে যায়। আর তারা যখন বাড়ি ফিরে আসে সেই সময় পৃথা সবেমাত্র ঘরবাড়ি পরিষ্কার করে রাখে। কিন্তু 3 বোন সেই কাদামাখা পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর পুরো ঘরবাড়ি নোংরা করে দেয়। এটা কি করলে তোমরা? আমি সবেমাত্র বর্ষার মধ্যে কাদা ঘরবাড়ি পরিষ্কার করলাম আর তোমরা আবার এসে ঘরবাড়ি কাদা কাদা করে দিলে। আমি মোটেই আর ঘরবাড়ি পরিষ্কার করতে পারবো না, কারণ আমি আর খাটতে পারছি না। এবার তোমরা ঘরবাড়ি পরিষ্কার করো, দয়া করে আমাকে রেহাই দাও তোমরা। পৃথা তার ননদের সঙ্গে এরকম ভাবে কথা বলছে সেই সময় শাশুড়ি মা সেখানে চলে আসে আর সে তার বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। ফলে পৃথা বাধ্য হয়ে আবার ঘরবাড়ি পরিষ্কার করে।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর পৃথা এবার ঠিক করে যে করেই হোক বর্ষার মধ্যে সে তার 3 ননদকে বাপের বাড়ি থেকে বিদায় করেই ছাড়বে। তাই একদিন সকালবেলা বৃষ্টির মধ্যে ঘুম থেকে উঠে পৃথা নিজের এবং তার বরের ব্যাগপত্র গুছিয়ে নেয়। কি ব্যাপার বৌদি, তুমি এরকম বৃষ্টির মধ্যে ব্যাগ গুছিয়ে দাদাকে নিয়ে কোথায় যাচ্ছ? তোমাকে যে বলেছিলাম আজকে দুপুরবেলা গরম গরম খিচুড়ি আর ডিমের মামলেট খাবো, আর আমরা এটাও বলেছিলাম আমাদের কাদামাখা জামা কাপড়গুলো ধুয়ে দিতে, কিন্তু তুমি তো কোনো কাজই করনি। আর এখন কোথায় চললে? আরে কি আর বলবো তোমাকে, দেখো না কালকে রাত্রিবেলা বাবা আর মা ফোন করেছিল। ওনারা আমার জন্য আর সাইলের জন্য সমুদ্রে ঘুরতে যাওয়ার টিকিট বুকিং করে ফেলেছে। এই বর্ষাকালে সমুদ্রে ঘুরতে যেতে খুবই ভালো লাগে, তাই আমরা এখন বৃষ্টির মধ্যে ঘুরতে বেরিয়ে পড়ছি। 7 দিন পরে বাড়িতে আসবো। তোমরা সংসারটা একটু দেখে নিও কেমন, আর মায়েরও খেয়াল রেখো। বর্ষার মধ্যে বৌদি এবং দাদা সমুদ্রে ঘুরতে যাচ্ছে শুনে 3 ননদ একেবারে জ্বলে পুড়ে মরে যায়, কিন্তু তারা চাইলেও তাদের দাদা এবং বৌদিকে আটকাতে পারে না। আর পৃথা এবং সাহিল যখন ঘুরতে চলে যায় তখন বর্ষার মধ্যে সারা ঘরবাড়ি পরিষ্কার করার দায়িত্ব এবং নিজেদের মাকে রান্না করে খাওয়ানোর দায়িত্ব সবকিছু 3 বোনের উপর এসে পড়ে। মা শোনো, এই বর্ষার মধ্যে সারা ঘরবাড়ি পরিষ্কার করতে করতে আমার একদম কোমরে ব্যথা হয়ে যাচ্ছে। তারপর কালকে আমার শাশুড়ি মা ফোনও করেছিল, বললো আমাদের বাড়ির সামনে থেকে নাকি বৃষ্টির জল নেমে গেছে, তাই আমার অফিসে যেতেও কোনো সমস্যা হবে না। তাই আমি আজকেই শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি। হ্যাঁ মা, আমাকে আর চমকিকেও আমাদের বর ফোন করেছিল, কারণ ওদের এই বর্ষার মধ্যে ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা করছে। আর এখন যেহেতু আমরা বাপের বাড়িতে আছি, তাই ওদের বর্ষার মধ্যে রান্না বান্না করে খাওয়ানোর মতো কেউ নেই, তাই আজকে আমরাও শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছি। এই বলে পৃথার 3 ননদ সেদিনই নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর এর ফলে চন্দনা দেবীকে এখন একা একা বৃষ্টির মধ্যে নিজের জন্য বাজার করতে হয়, রান্না বান্না করতে হয়, এমনকি বাসনপত্র পরিষ্কার করতে হয়। আর এভাবে বর্ষার মধ্যে কাজ করতে গিয়ে তার প্রচুর পরিমাণে কষ্ট হয়। এখন বুঝতে পারছি বৌমা এই বর্ষাকালে সংসারের জন্য কত কষ্ট করে, আর আমি ওর কষ্ট বাড়ানোর জন্য আমার 3 মেয়েকেই বাড়িতে ডেকে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার পেটের মেয়েরা আমার নিজের নয়, বরং বৌমাই আমার নিজের। কারণ এরকম বর্ষার মধ্যে আমাকে আমার 3 মেয়ে ফেলে রেখে চলে গেল, একবারও ভাবলো না যে আমাদের মা একা একা কিভাবে থাকবে। কিছুদিন পর পৃথা বাড়িতে ফিরে এলে সে দেখে যে তার 3 ননদ সত্যি সত্যি শ্বশুর বাড়িতে পালিয়ে গেছে, আর তার শাশুড়ি মা বর্ষার মধ্যে জ্বরে আক্রান্ত হয়ে ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে। এই দেখে পৃথার খুবই খারাপ লাগে, আর সে তার শাশুড়ি মাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তারপর থেকে বর্ষাকালে যখনই পৃথার 3 ননদ বাপের বাড়িতে এসে থাকতে চায়, তখনই চন্দনা দেবী মেয়েদেরকে বারণ করে দেয়। এর ফলে 3 বোন নিজেদের ভুল বুঝতে পারে, কিন্তু তাদের আর কিছু করার থাকে না। এভাবেই পৃথা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি বসবাস করতে থাকে। অহংকারী সাবিত্রী দেবী তার 2 ছেলে প্রদীপ এবং রাজুর সঙ্গে বাস করত। ছেলেরা শহরে নামকরা ব্যবসা করায় তার জীবনে টাকার কোনো অভাব ছিল না, তাই তার অহংকারে মাটিতে পাও পড়ে না। এতদিন সে নিজে একা হাতেই সংসার সামলেছে, কিন্তু এখন সে মনে করে তার 2 ছেলেকে এবার বিয়ে দেওয়ার দরকার আছে। তাই সে তার ছেলেদের সঙ্গে বসে একদিন তাদের বিয়ে দেওয়ার কথা আলোচনা করে। সেই সময় প্রদীপ এবং রাজু তাদের মাকে নিজেদের পছন্দের 2 মেয়ের কথা জানায়। বড় ছেলে প্রদীপ তার কলেজের বান্ধবী সুন্দরী রমাকে বিয়ে করতে চায়, আর অন্যদিকে সহজ সরল রাজু গরিব মোনাকে পছন্দ করে। তোরা দুজনে যখন নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করবি বলে ঠিক করেই ফেলেছিস, তখন আমি কিছু বলবো না। তবে তোদের বিয়ে দেওয়ার আগে আমি তোদের হবু বউদের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ মা, আমরা এখনই গাড়ির ড্রাইভারকে বলছি গাড়ি বার করতে। আজকে আমাদের 2 ভাইয়ের কাজের কম চাপ আছে, তাই তুমি আজকেই আমাদের হবু বউদের সাথে দেখা করবে, চলো। ঠিক আছে? মা এবং দাদার কথা শুনে রাজু একটু চিন্তায় পড়ে, কারণ সে এখনো পর্যন্ত মোনার আর্থিক অবস্থা সম্পর্কে এবং তার কুৎসিত রূপ সম্পর্কে নিজের পরিবারকে কিছু জানাতে পারে না। মা, তুমি বরং আজকে দাদার হবু বউকে গিয়ে দেখে আসো, আর আমি যাকে বিয়ে করব তাকে নয় একবারে বিয়ের পরেই দেখো। এখন বেকার বেকার কেন এত সময় নষ্ট করছো মা? একেই তো বাড়িতে বিয়ে লাগলে কাজের অনেক চাপ থাকে, সুতরাং সেই কাজগুলো তো আমাদের করতে হবে। তোকে বিয়ের কাজ নিয়ে এত চিন্তা করতে হবে না রাজু, আমাদের কাছে টাকার অভাব নেই, সুতরাং টাকা দিলেই কাজ করার জন্য লোক হাজির হয়ে যাবে। কিন্তু তাই বলে আমি তোর হবু বউকে দেখবো না বলছিস? অবশ্য আমি জানি আমার 2 ছেলের পছন্দ ভালোই হবে, সেই জন্য আমি চোখ বুজে তোদের উপর ভরসা করতে পারি। তবুও একবার আমার হবু সুন্দরী 2 বৌমাকে দেখে চোখের শান্তি করতে চাই। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। তারপর তো আবার তোমার হবু বউদের জন্য শপিংও করতে হবে, সুতরাং তুমি যদি একবার আমাদের হবু 2 বউকে দেখে নাও, তাহলে তোমার ওদের জন্য বিয়ের শপিং করতেও সুবিধা হবে।
এবার কি হবে কি জানি, মনাকে দেখলে মা যদি আমার সাথে মনের বিয়ে দিতে রাজি না হয়। প্রদীপ গাড়ি বের করলে রাজুর আর কিছু করার থাকে না। সাবিত্রী দেবী তার দুই ছেলের সঙ্গে তার হবু দুই বৌমাকে দেখতে বেরিয়ে পড়ে। সে প্রথমে রমার বাড়িতে গিয়ে পৌঁছায়। রমা দেখতে ভীষণ সুন্দরী এবং বড়লোক ঘরের মেয়ে হওয়ায় সাবিত্রী দেবী প্রথম দেখাতেই নিজের হবু বড় বৌমাকে পছন্দ করে ফেলে। বা প্রদীপ, তোর নজর আছে মানতে হবে। আমার হবু বৌমাকে একেবারে অপ্সরা পরীর মতো দেখতে। গায়ের রং দেখে মনে হচ্ছে একেবারে চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে। এত সুন্দরী বৌমা বাড়িতে গেলে পাড়ার মহিলারা তো সব হিংসায় মরে যাবে। আমি জানতাম মা তোমার রমাকে ভীষণ পছন্দ হবে। কি হলো রমা, তুমি মায়ের সাথে কথা বলে লজ্জা পাচ্ছ কেন? এই তো কিছুক্ষণ আগে ফোনে বলছিলে যে বিয়ের দিন তুমি খুব সুন্দর লাল কালারের একটা দারুণ বেনারসি শাড়ি পরবে। সুতরাং তুমি তোমার ইচ্ছাটা এখন মায়ের কাছে প্রকাশ করো, কারণ আমাদের বিয়ের শপিং মাই করবে। ধ্যাৎ প্রদীপ, তুমি কি যে বলো না। প্লিজ আমাকে সবার সামনে লজ্জা দিও না। মা, আপনি তো আমাকে দেখলেন, এবার আপনার যা ইচ্ছা হবে আপনি আমার জন্য তাই শপিং করতে পারেন। কারণ আমি এতটাই সুন্দর যে বিয়ের দিন আমি যাই পরবো তাতেই আমাকে দেখতে ভালো লাগবে। আর আমার জামা কাপড়ের প্রতি সেরকম কোনো লোভ নেই। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে অনেক জামা কাপড় পরিয়েছে। রমার এরকম স্মার্ট কথাবার্তা সাবিত্রী দেবীর একেবারে মনে গেঁথে যায়। সে রমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে ফেলে। তাই সে প্রদীপের সঙ্গে রমার বিয়ের পাকা কথা বলে রাজুর হবু বউ মোনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার বড় ছেলের বউ যদি এত সুন্দর হয় তাহলে আমার ছোট ছেলের বউ তো একেবারে হিরোইনের থেকে কম কিছু হবে না। উফ, নিজের দুই সুন্দরী বৌমাকে বিয়ের দিন এত ভালো ড্রেস পরিয়ে সাজাবো না, সবাই হা করে শুধু তাকিয়ে থাকবে। সাবিত্রী দেবী মোনার সঙ্গে দেখা করার জন্য ভীষণ পরিমাণে উৎসুক হয়ে থাকে। কিছু সময় পেরিয়ে গেলে রাজুর কথা মতো গাড়ি একটা কুড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। তারা সকলে মিলে গাড়ি থেকে নামে। কি হলো রাজু, তুই এই গরিব কুড়ে ঘরের সামনে নামতে বললি কেন? আমি জানি তোর মন ভালো, কিন্তু তাই বলে এখন তোর ভিখারিদের কিছু দান করতে হবে না। আগে তোর বউকে দেখে আসি, তারপরে সব কথা ভাবা যাবে। মা, এই কুড়ে ঘরে মনা আর ওর গরিব মা থাকে, আর আমি কোনো ভিখারিকে দান করতে এখানে আসিনি, বরঞ্চ মনার সাথে তোমাকে দেখা করতে নিয়ে এসেছি। রাজুর এমন কথা শুনে সাবিত্রী দেবীর মাথায় একেবারে পাহাড় ভেঙে পড়ে। কারণ সে কিছুতেই মানতে পারে না যে তার ছোট ছেলে এরকম গরিব ঘরের মেয়েকে পছন্দ করতে পারে। সেই কুড়েঘর থেকে যখন মোনা এবং তার মা বেরিয়ে আসে তখন সাবিত্রী দেবীর চোখের কাটা হয়ে দাঁড়ায় মোনার এরকম কুৎসিত রূপ। একেই মোনা গরিব, তার উপর দেখতে খারাপ, তাই কিছুতেই সাবিত্রী দেবী রাজুর সঙ্গে মোনার বিয়ে দিতে চায় না। কিন্তু রাজু তার মাকে জোর করলে শেষ পর্যন্ত সে মোনার সঙ্গে কথা বলার জন্য কুড়েঘরের ভেতরে যায়। রাজু, তোর এই বিচ্ছিরি দেখতে গরিব মেয়েটাকে কি করে পছন্দ হলো? আর তুই ভাবলি কি করে যে আমি তোকে এই মেয়েটার সঙ্গে বিয়ে দেব? আমার মনে হয় তুই বড় লোক বলে এই গরিব মেয়েটা তোকে ফাঁসিয়েছে। না না, আপনি ভুল ভাবছেন। আমি সত্যি আপনার ছেলেকে ভীষণ পছন্দ করি, আর আমি ওকে কোনোভাবেই ফাঁসাইনি। রাজু, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে তোমার মাকে আমাদের গরিব বাড়িতে নিয়ে আসবে না, কারণ উনি আমাদের বিয়ে মেনে নেবেন না। না, আমি তোমাদের বিয়ে কিছুতেই মেনে নেব না, কারণ তোমাকে যদি আমি আমার ছোট ছেলের বউ বানিয়ে নিয়ে যাই তাহলে সমাজ আমার উপর হাসাহাসি করবে। আমার সোনার টুকরো চাঁদের মতো দেখতে বড় বৌমার পাশে তোমার মতো কলঙ্ক কিছুতেই মানাবে না। রাজু কিছুতেই তার হবু বউয়ের এরকম অপমান মেনে নিতে পারে না, তাই সে পরিষ্কার ভাষায় তার মাকে জানিয়ে দেয় যে সে মোনাকেই বিয়ে করতে চায়, আর তা না হলে রাজু বাড়ি থেকে একা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে। তাই সাবিত্রী দেবীরও কিছু করার থাকে না। সে রাজুর সঙ্গে মোনার বিয়ে দেওয়ার পাকা কথা বলে বাড়িতে ফিরে আসে। তারপর থেকে সাবিত্রী দেবীর রাত্রিবেলার ঘুম উড়ে যায়, কারণ সে সবসময় মোনার সঙ্গে রাজুর বিয়ে ভাঙার কথা চিন্তা করতে থাকে। একদিন, প্রদীপ, আমি ভাবছিলাম যে তোর হবু বউকে নিয়ে আমি বরং শপিং করতে যাব, কারণ বিয়েতে তো আর বেশি দিন বাকি নেই। বিয়ের দিন আমার বৌমা কি বেনারসি পরবে সেটা আমাকে দেখে শুনে কিনতে হবে। আর রাজুর সাথে যখন মোনার বিয়ে হচ্ছেই তখন ওকেও আমি বিয়ের জন্য বেনারসি কিনে দেব। সাবিত্রী দেবীর এই কথা শুনে প্রদীপ এবং রাজু দুজনেই খুবই খুশি হয়। বিশেষ করে রাজু মনে মনে সন্তুষ্টি পায় এই ভেবে যে তার মা মোনাকে ছোট বৌমা হিসেবে মেনে নিয়েছে। দুই ছেলে তাদের দুই হবু বউকে ফোন করে তাদের মায়ের সঙ্গে শপিং করতে যাওয়ার কথা জানায়। রমা এবং মোনা দুজনেই এই শুনে খুবই খুশি হয়। তারা শপিং করবে বলে একটি শপিং মলের সামনে চলে আসে। সেখানে সাবিত্রী দেবী নিজে দুই হবু বৌমার জন্য অপেক্ষা করে।
কিন্তু মোনা সেখানে পৌঁছানোর পর সাবিত্রী দেবী ও রমা মিলে তাকে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে। কি হলো মোনা, এরকম করে হা করে শপিং মলের দিকে তাকিয়ে আছো কেন? জীবনে প্রথমবার আমাদের পাল্লায় পড়ে এত বড় শপিং মলে শপিং করতে আসলে বলো? একদম ঠিক কথা বলেছেন, কারণ এরকম শপিং মলে শপিং করার কথা গরিব মানুষেরা স্বপ্নেও ভাবতে পারে না। আর মা, আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আপনার ছোট ছেলের পছন্দ কিন্তু খুব খারাপ। কারণ এরকম কুৎসিত মেয়েকে যে কিভাবে কেউ বউ হিসেবে মেনে নিতে পারে আমি তো বুঝতেই পারছি না সেটা। এরকম কথা শুনে মোনার চোখে জল চলে আসে, কিন্তু সে কোনো প্রতিবাদ না করে চুপ করে সব কথা সহ্য করে। সাবিত্রী দেবী তার সুন্দরী বড় বৌমাকে বিয়ের দিন পরার জন্য খুব সুন্দর একটা বেনারসি শাড়ি কিনে দেয়। সেই শাড়িটার দাম ছিল 25,000 টাকা। রমা এত সুন্দর দামি বেনারসি শাড়ি পেয়ে নিজের আনন্দ আর ধরে রাখতে পারে না। শাশুড়ি মা, আপনি খুব ভালো। আমি বিয়ের দিন এই শাড়িটা পরলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। এই বেনারসি শাড়িটা খুবই গর্জিয়াস আর অসাধারণ দেখতে। হ্যাঁ জানি তো, সেই কারণেই তো তোমাকে আমি এত দামি সুন্দর শাড়িটা কিনে দিয়েছি। এবার পালা আমার গরিব ছোট বৌমার, ওর জন্য তো আমাকে ওর স্ট্যান্ডার্ডের বিয়ের শাড়ি কিনতে হবে। এই বলে সাবিত্রী দেবী তাদের দুজনকে নিয়ে শপিং মলের বাইরে বেরিয়ে আসে। সেই শপিং মলের বাইরে একটা ছোট ছাপা শাড়ির দোকানে চলে যায়। সেখান থেকে সাবিত্রী দেবী নিজের গরিব ছোট বৌমাকে একটা বাজে দেখতে ময়লা রঙের পাতলা শাড়ি বিয়েতে পরার জন্য কিনে দেয়। তুমি কি ভেবেছিলে তোমাকে শপিং মলে নিয়ে গেছি বলে আমি তোমাকে রমার মতো ভালো দামি বেনারসি শাড়ি কিনে দেব? তোমার ধারণা একেবারেই ভুল। তোমার যোগ্যতা এরকম খারাপ শাড়ি পরার, তাই তোমাকে আমি তোমার যোগ্যতা অনুযায়ী এই শাড়িটা কিনে দিয়েছি। মা, আমার শপিং মলে সুন্দর শাড়ির কোনো দরকার নেই। আপনি আমাকে বিয়েতে পরার জন্য ভালোবেসে যে শাড়িটা উপহার দিয়েছেন, আমি সেটা পরেই আপনার ছোট ছেলেকে বিয়ে করব। কারণ ভালো কিংবা খারাপ শাড়ি দিয়ে মানুষের গুণ বিচার করা যায় না। আমি আপনার ছোট ছেলেকে আমার বর হিসেবে পাবো, তাতেই আমি আনন্দিত। এটাই আমার কাছে জীবনের অনেক বড় পাওয়া। মোনার এরকম উত্তর শুনে সাবিত্রী দেবী চুপ করে যায়। কিছুক্ষণ পর দুই বৌমা নিজেদের বিয়ের বেনারসি শাড়ি নিয়ে যে যার মতো বাড়িতে ফিরে যায়। রাজু মোনাকে ফোন করলে কিছুতেই মোনা তার বিয়ের শাড়ির কথা রাজুকে বলতে চায় না, কিন্তু রাজু জোর করলে মোনা তার বিয়ের শাড়ির ছবি তুলে রাজুকে পাঠিয়ে দেয়। ঠিক তখনই প্রদীপ এসে তার ভাইকে রমার খুব সুন্দর বেনারসি শাড়ির ছবি দেখায়। এর ফলে রাজু তার মায়ের এরকম দ্বিচারিতা কিছুতেই মেনে নিতে পারে না। মা, তুমি কিভাবে আমার বউকে বিয়েতে পড়ার জন্য এরকম একটা খারাপ শাড়ি উপহার দিতে পারো? তুমি তো বড় বৌদিকে কত সুন্দর বেনারসি শাড়ি কিনে দিয়েছো। তোমার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমাকে বলতে পারতে, আমি আমার বউকে শাড়ি কিনে দিতাম। যা করেছি বেশ করেছি। তোর সাথে ওরকম কুৎসিত মেয়ের বিয়ে দেওয়ার কথা মেনে নিয়েছি, এর থেকে বড় ব্যাপার আর কিছুই হতে পারে না। আরো বিয়ের শাড়ি নেওয়ার সময় আমাকে কত জ্ঞানের কথা শোনালো তুই জানিস? আবার বাড়িতে এসে তোর কাছে নালিশ করেছে। বাজে লোভী একটা মেয়ে। এই বলে সাবিত্রী দেবী সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের সময় বড় বৌমা নিজের বেনারসি শাড়ি পরে খুব সুন্দরভাবে সেজে বিয়ের মণ্ডপে চলে আসে। অন্যদিকে ছোট বৌমা সেই ছাপা শাড়ি পরে মণ্ডপে এসে দাঁড়ায়। সকলে মিলে দুই বৌমার এরকম বিপরীত রূপ দেখে হাসাহাসি করতে থাকে। বিশেষ করে মোনার জন্য সাবিত্রী দেবীকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়। এই চাঁদের গায়ে কলঙ্কটার জন্য আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। একটা বাজে দেখতে কুৎসিত মেয়ে আমার বাড়ির বউ হচ্ছে। বিয়ের পর ওর উপর এমন ভাবে অত্যাচার করব যাতে ও নিজে থেকে আমার বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু এখন আমার কাছে কিছু করার নেই। আমাকে চুপচাপ করে রাজুর সঙ্গে এই মোনার বিয়ে দেখতেই হবে। সাবিত্রী দেবী বিয়ের অনুষ্ঠানে কারোর সঙ্গে কোনো ঝামেলা করে না। কিছুক্ষণের মধ্যেই দুই ছেলের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও শাশুড়ি মা তার বড় বৌমার জন্য বেশ সুন্দর সুন্দর শাড়ি উপহার হিসেবে নিয়ে আসে, কিন্তু ছোট বৌমাকে সেই বিয়ের দিনে শাড়ি পরেই থাকতে হয়। পাড়ার মহিলারা নতুন দুই বউয়ের মুখ দেখতে এসে সাবিত্রী দেবীর বড় বৌমার অনেক প্রশংসা করে, কিন্তু মোনাকে দেখে আর তার শাড়ি দেখে নানান রকম ভাবে তাকে অপমান করা হয়। এর ফলে মোনার চোখে জল চলে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, আমাদের বাড়িতে ভীষণ ইঁদুরের উৎপাত বেড়েছে, তাই আমি আপনার ছেলেকে পেস্ট কন্ট্রোলকে ডাকতে বলেছি। আর আমার আলমারিতেও ইঁদুর ঢুকে যাচ্ছে। আপনি বরং আমার বিয়ের দামি বেনারসি শাড়িটা আপনার আলমারিতে নিয়ে গিয়ে রেখে দিন।
আমার কাছে থাকলে ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। ঠিক আছে বৌমা। রমা তার বিয়ের দামি সুন্দর বেনারসি শাড়ি তার শাশুড়ি মাকে দিয়ে দেয়। সাবিত্রী দেবী সেই শাড়ি নিজের আলমারিতে রাখে। কিন্তু কিছুদিন পর বড় বৌমা যখন তার বিয়ের শাড়ি একটি বিয়ে বাড়িতে পরবে বলে তার শাশুড়ি মায়ের কাছে শাড়ি চাইতে চায়, তখন সে দেখে যে সেই বেনারসি শাড়ি ইঁদুর কেটে দিয়েছে। সাবিত্রী দেবীর আলমারির একটা বড় গোল গর্ত দিয়ে ইঁদুর ঢুকে রমার বেনারসি শাড়ি কেটে টুকরো টুকরো করে দেয়, কিন্তু সাবিত্রী দেবী কিছু টেরও পায় না। আপনাকে একটা দায়িত্ব ঠিক করে পালন করতে দিলাম, আর আপনি সেটাও করতে পারেন না। আমি ভেবেছিলাম আপনার আলমারিতে অন্তত ইঁদুর ঢোকে না, কিন্তু আপনি তো দেখছি অনেক বড় আতাল। যখন আমার শাড়িকে ঠিকঠাক ভাবে দেখাশোনা করতেই পারবেন না, তখন আমাকে বলে দিতেই পারতেন, আমি আপনার ছোট বৌমার আলমারিতে শাড়িটা রেখে দিতাম। আমার মনে হয় সবাই আমার রূপের আর আমার শাড়ির অনেক প্রশংসা করেছে বলে আপনি হিংসায় এই কাজটা করেছেন। নিজের আলমারির দরজা খুলে রেখে দিয়েছিলেন যাতে ইঁদুর ঢুকে আমার শাড়িটা নষ্ট করে দেয়, তাই তো? বৌমা, তুমি ভুল ভাবছো। সাবিত্রী দেবীর এরকম অপমান দেখে মোনার খুবই খারাপ লাগে। তুমি মাকে এভাবে কথা শোনাচ্ছ কেন? তোমার বিয়ের শাড়ি না হয় ইঁদুরে কেটে দিয়েছে, তাতে এত বড় কোনো ক্ষতি হয়ে যায়নি যে তুমি মাকে অপমান করবে। ভুলে যেও না, তোমাকে এই দামি শাড়িটা কিন্তু মা নিজেই কিনে দিয়েছিল, আর তুমি যদি চাও তোমাকে কিন্তু মা আবার শাড়ি কিনে দিতেই পারবে। মোনার এত ভালো ব্যবহার সাবিত্রী দেবীর মন ছুঁয়ে যায়। সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে এবং মোনার কাছে সে হাত জোর করে ক্ষমা চায়। সাবিত্রী দেবী লক্ষ্য করে মোনা এখনো পর্যন্ত তার বিয়ের শাড়িটা পরেই আছে, তাই সাবিত্রী দেবী সেদিনই মোনাকে সঙ্গে নিয়ে শপিং মল থেকে অনেক ভালো ভালো শাড়ি কিনে দেয়। এভাবেই মোনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।